জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বিএ অনার্স বাংলা বিষয়ের তৃতীয় বর্ষের রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ ও অলংকার কোর্সের রূপতত্ত্ব বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম। রূপতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হচ্ছে কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এবং নাটক। আমরা রূপতত্ত্বের এই আলোচ্য বিষয়গুলো এখন বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কবিতা নিয়ে। কবিতা কি? আসলে কবিতা কি এটা এক কথায় বলা প্রায় অসম্ভব। মানব মনের ভাবনা, কল্পনা যখন অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপ লাভ করে, তখন তাকে কবিতা বলে। অর্থাৎ কবি কল্পনার উদ্ভাবনী শক্তি পাঠকের হৃদয়ে রসের সঞ্চার করলে তাকে কবিতা বলে। কবিতা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন কথা বলেছেন। যেমন কোলরিজ বলেছেন, বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট ওয়ার্ডার। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা করি, আসে এর অর্থ কি? অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকে কবিতা বলে। তাহলে এই সংজ্ঞাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দুটো বিষয় পাব। একটা অপরিহার্য শব্দ, আর একটা হচ্ছে অবশ্যম্ভাবী বাণীবিন্যাস। আমরা এই দুইটা বিষয়কে একটু আলোচনা করি, তাহলেই এই সংজ্ঞাটা আমাদের কাছে স্পষ্ট হবে। অপরিহার্য শব্দ। অপরিহার্য শব্দ কি? কবিতাকে দৃষ্টিগ্রাহ্য রূপদান করার জন্য অনেক শব্দের মধ্য থেকে নির্বাচিত যথার্থ শব্দটিকে অপরিহার্য শব্দ বলে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি জীবনানন্দ দাশের বনলতা সেন যে কবিতা, সেই কবিতায় কবি বনলতা সেনের চোখকে তুলনা করেছেন পাখির নীড়ের সাথে। চোখের তুলনা আমরা অনেক জিনিসের সাথেই দেখি। অনেক কবি, অনেক লেখক অনেক জিনিসের সাথে, অনেক বিষয়ের সাথে, বস্তুর সাথে চোখের তুলনা করেছেন। কিন্তু এই বনলতা সেন কাব্যগ্রন্থে বা কবিতায় মনে হয় যে পাখির নীড় শব্দটাই এখানে চোখের সাথে তুলনায় অপরিহার্য শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই এখানে এই শব্দটাই হচ্ছে অপরিহার্য শব্দ। অবশ্যম্ভাবী বাণীবিন্যাস। সুবিন্যস্ত শব্দরাশির মধ্যে তৈরি হয় ছন্দ বা গতি। অন্যদিকে যদি সেখানে বিন্যস্ত না করা হয়, অযত্ন বিন্যাসে সুন্দর শব্দ কখনো কাব্যরূপ লাভ করতে পারে না। শব্দকে যথাযথভাবে বিন্যস্ত করার মধ্যে কবির স্বকীয়তা এবং কৃতিত্ব ফুটে ওঠে। এখন আমরা ওই বিষয়গুলোর আলোকে বলতে পারি, কবিতা হচ্ছে শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থপ্রকাশক কথন বা লেখন। তো এই সংজ্ঞাকে যদি আমরা সংজ্ঞাকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, কবিতা শ্রুতি সৌন্দর্য সম্পন্ন শব্দে তৈরি। কবিতার মধ্যে হরিদম বা তাল থাকে, অর্থাৎ এটা দোলে দোলে একটা নির্দিষ্ট তালে চলে। ছন্দ থাকে, ছন্দ ছাড়া কবিতা আসলে কল্পনা করাই যায় না। কবিতার মধ্যে কি হবে? ছন্দ থাকবে। গভীর আবেগ থাকে। কবিতার মূল বিষয় হচ্ছে আবেগ, অর্থাৎ আবেগের যথাযথ ব্যবহার, নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে সার্থক কবিতা সৃষ্টি হতে পারে না। তাই এই আবেগটা গভীরভাবে থাকবে এবং যথাযথভাবে থাকবে। কবিতা শাব্দিক অর্থ অতিক্রম করে একটি বিশেষ অর্থ নির্দেশ করতে পারে। হ্যাঁ, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবিতার যে শব্দটা স্বাভাবিক অর্থ যা হওয়ার কথা ছিল, অনেক সময় সেই শব্দটা
সেই অর্থ প্রকাশ করে না। কবিতার উপাদান, আসলে কবিতার উপাদান এটাও আমরা একটু আলোচনা করে দেখি। কাব্যের উপাদান বলে নির্দিষ্ট কোনো বিষয় বা বস্তু নেই। বস্তু জগতে যা কিছু আছে সবকিছুই কবিতার উপাদান হতে পারে। তাই নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না যে এগুলোই হচ্ছে কবিতার উপাদান। কবিতার বৈশিষ্ট্য, তো কবিতার বৈশিষ্ট্যগুলো সংজ্ঞার মধ্যেই পাওয়া যায়, কারণ যে সংজ্ঞাতে এই বৈশিষ্ট্যগুলোকেই নিয়ে আসা হয়। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সাধারণত কবির অনুভবের প্রকাশ থাকে, এবং সেই অনুভবটা হচ্ছে কি গভীর একটা অনুভব, যেটা কবির মাঝে রূপ লাভ করে এবং সেটা প্রকাশিত হয় কবিতার মাধ্যমে। বিভিন্ন কাহিনী ও ভাবকল্পনা উপমা ও অলঙ্কারে বাণীবদ্ধ করা হয়। বিমূর্তকে রূপে ও ভাবে মূর্ত করে তোলা হয়, যা ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে পাঠককে নির্মল আনন্দ দান করে। কবিতার চিরন্তন আবেদন পাঠকের হৃদয়ে। কবিতা মানব মনে ভাব সঞ্চার করে এবং বিচিত্র রস উদ্দীপন করে। কবিতার প্রধান উপাদান ভাব ও রূপকল্পনা। এই ভাব ও রূপকে কাব্যশ্রী দান করে ছন্দ ও অলঙ্কার। ছন্দ কাব্যের প্রাণ, আর অলঙ্কার কাব্যের সৌন্দর্য। আসলে কবিতার ক্ষেত্রে ছন্দ অপরিহার্য। কবি সাহিত্যিক বা যারা কবিতা লেখেন তারা ছন্দের আশ্রয়েই কবিতা লিখে থাকেন, এবং আমরা বিভিন্ন প্রকার ছন্দের কথা জানি। স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই যে ছন্দের প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলো কিন্তু প্রকাশভঙ্গি, উচ্চারণ এবং বৈশিষ্ট্যের কারণেই তৈরি হয়েছে। তো যখন কবি কবিতা লেখেন তখন সেই ছন্দকে সামনে নিয়ে বা সেই ছন্দকে টার্গেট করেই কিন্তু কবিতা লেখেন, এবং এই ছন্দের প্রকারভেদ অনুযায়ী কবিতার উচ্চারণ, তারপরে গতি, এসব কিছু ভিন্ন ভিন্ন হয়। আর অলঙ্কার বহুল শব্দ, এটা কবিতার জন্য অপরিহার্য, আবার এটার যথাযথ প্রয়োগও খুব প্রয়োজন। কবিতার শ্রেণী বিভাগ, তো কবিতাকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে। সমালোচকগণ এই দুটো শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে তন্ময় কবিতা, আর একটা হচ্ছে মন্ময় কবিতা। তন্ময় কবিতা ও মন্ময় কবিতাকে আবার কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। তো আমরা সেগুলো ভাগ করার পূর্বেই আমরা তন্ময় কবিতা এবং মন্ময় কবিতা সম্পর্কে একটু আলোচনা করি। তন্ময় কবিতার অপর নাম হচ্ছে কি বস্তুনিষ্ঠ কবিতা। বস্তু জগতের বিচিত্র বিষয় যখন কবিতার বিষয় হয়ে ওঠে এবং কবিচিত্তে নির্মোহ নিরাসক্ত ঘটনা বা বস্তু জগতের চিন্তা বর্ণিত হয়, তখন তা হয়ে ওঠে তন্ময় কবিতা। এখানে কবি হৃদয়ের ব্যাকুলতা থাকে না বললেই চলে। মূলত বস্তু জগৎকেই কবি কি করেন, এখানে প্রধান করে তুলে ধরেন। মন্ময় কবিতা, মন্ময় কবিতা বলা হচ্ছে কাকে, বস্তুনিষ্ঠ কবিতাকে। মন্ময় কবিতা কবির হৃদয়ানুভূতির ভাষ্য। একান্ত ব্যক্তিগত অনুভব, কামনা বাসনা, স্বপ্ন বাসনা, আনন্দ যখন কবিতার বিষয় হয়ে ওঠে, তখন সেটি মন্ময় কবিতার অন্তর্ভুক্ত হয়। এ শ্রেণীর কবিতায় কবির অন্তর্কল্পনাই হচ্ছে প্রধান। আমরা এই দুই ধরনের কবিতা দেখলাম, তন্ময় এবং মন্ময়। তাহলে তন্ময় কবিতা হচ্ছে বস্তুনিষ্ঠ, বস্তু জগতের বিষয় এখানে প্রধান হয়, আর মন্ময় কবিতা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ, এখানে বস্তু নয় ব্যক্তিই হচ্ছে এখানে কি প্রধান। মন্ময় ও তন্ময় কবিতা এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা অবশ্যই, কারণ একটা বস্তুনিষ্ঠ আর একটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ। তো আমরা পার্থক্যগুলো একটু আলোচনা করি, সংক্ষেপে দেখি। মন্ময় কবিতায় কবির ব্যক্তি অনুভূতির প্রকাশই প্রধানভাবে হয়ে থাকে, কিন্তু তন্ময় কবিতায় বস্তু বা বিষয়ই প্রধান হয়ে ওঠে। তাহলে
মন্ময় কবিতাতে কি হয়, কবির ব্যক্তিগত যে অনুভূতি, যে কল্পনা, যে আবেগ, সেটাই এখানে প্রধান রূপে প্রকাশিত হয়। অন্যদিকে তন্ময় কবিতায় ব্যক্তিগত নয়, বস্তুগত বিষয়ই কি হয় সেখানে প্রধান হয়ে ওঠে। বিষয় বিন্যাসে তন্ময় ও মন্ময় কবিতাকে ভিন্ন করা হলেও সম্পূর্ণ তন্ময় এবং সম্পূর্ণ মন্ময় কবিতার সৃষ্টি একদম অসম্ভব একটা ব্যাপার। কারণ তন্ময় কবিতার মধ্যে মন্ময় কবিতা বা মন্ময় কবিতার মধ্যে তন্ময় কবিতার ভাব চলে যেতে পারে। তো আমরা এখন তন্ময় এবং মন্ময় কবিতার বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি যে এই দুইটা কবিতাকে, তন্ময় এবং মন্ময় কবিতাকে কত ভাগে ভাগ করা হয়েছে। তন্ময় কবিতা, তন্ময় কবিতার প্রকারভেদগুলো হচ্ছে গাঁথা, মহাকাব্য, নীতি কবিতা, রূপক, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা। মন্ময় কবিতার প্রকারভেদগুলো হচ্ছে ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, চিন্তামূলক, প্রেমমূলক, শোকগীতি, প্রকৃতি বিষয়ক, সনেট, লঘু বৈঠকী, স্তোত্র। তো এই যে তন্ময় কবিতা, যেটাকে আমরা বস্তুনিষ্ঠ বলছি, আর মন্ময় কবিতা যেটাকে আমরা ব্যক্তিনিষ্ঠ বলছি, এই ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় কবিতার অপর নাম হচ্ছে গীতি কবিতা। তো আমরা তন্ময় কবিতার প্রকারভেদগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করি। প্রথমে আসি কি গাঁথা। গাঁথা কাকে বলা হচ্ছে? আসলে গাঁথা হচ্ছে এটাই যে মুখে মুখে মানুষের কথাগুলোকে গাঁথা হতো বলেই এই শ্রেণীর কাব্যকে বলা হচ্ছে গাঁথা। গাঁথার প্রচলন বাংলা সাহিত্যে কখন শুরু হয়েছিল সেটা ঠিক দিনক্ষণ হিসাব করে বলা সম্ভব নয়। অনেকে গাঁথাকে ইংরেজি ব্যালাডের সাথে সাদৃশ্য বা সম্পর্কযুক্ত মনে করেন। ব্যালাডের সাথে গাঁথার সাদৃশ্য থাকলেও গাঁথা আর ব্যালাড কিন্তু একদম সাদৃশ্যপূর্ণ নয়। তো যাই হোক, এ ধরনের কবিতার বিষয়বস্তু বিস্তৃত, নানান বিষয় এখানে থাকে, যেমন প্রেম থাকে, বীরত্ব, যুদ্ধ, রাজনীতি, ধর্ম, লোক উৎসব ইত্যাদি নানান ধরনের বিষয় গাঁথা কবিতার বিষয় হতে পারে। গাঁথায় সাধারণত ব্যক্তি জীবন অপেক্ষা সামষ্টিক জীবন বড় হয়ে ওঠে। যেহেতু এটা মানুষের মুখে মুখে তৈরি হয়, সৃষ্টি হয়, তাই গাঁথায় ব্যক্তির চাইতে সামষ্টিক জীবনটাই বা সামাজিক জীবনটাই এখানে কি হয়, প্রধানভাবে ফুটে ওঠে। গাঁথাগুলোতে সচরাচর জনপ্রিয় কাহিনী বর্ণনা থাকে, আর এর বর্ণনায় অভিনব কৌশল গ্রহণ করা হয়। এই কৌশলের কারণে এগুলো খুব সহজেই সাধারণ মানুষের হৃদয়কে আকৃষ্ট করে। আর গাঁথার ভেতর একটা এই ছন্দের মধ্যে একটা দোলা আছে, যে দোলাটাও মানুষকে কি করে, আকৃষ্ট করে। বাংলা সাহিত্যে যে গাঁথাগুলো দেখা যায়, সেই গাঁথাগুলোর মধ্যে আমরা প্রথমেই যার নাম বলতে পারি সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ অঞ্চলের নিরক্ষর কৃষিজীবী মানুষের মুখে মুখে রচিত গীতি আখ্যানগুলোকেই বলে গাঁথা। এগুলো পরবর্তীতে, অর্থাৎ মানুষের মুখে মুখে এগুলো পরিচালিত বা প্রচলিত ছিল। ডক্টর দীনেশচন্দ্র সেন এই আখ্যানগুলোকে সংগ্রহ করেন, বিভিন্নভাবে পড়ে সম্পাদনা করে এগুলোকে প্রকাশ করেছিলেন। এই প্রকাশের ফলেই এগুলো এখন সাহিত্যিক নিদর্শন হিসাবে এখনো বেঁচে আছে, টিকে আছে। তো গাঁথা সাহিত্য হিসাবে নিঃসন্দেহে ময়মনসিংহ গীতিকা অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকও তাদের কিছু কিছু কাব্যে গাঁথার বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তাহলে কথা ও কাহিনী কাব্যের বিভিন্ন কবিতা কিন্তু গাঁথার পর্যায়ে পড়ে। কাজী নজরুল ইসলামের সাতিল আরব, জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট এই গাঁথা কবিতার অন্যতম উদাহরণ। আমরা এবার আলোচনা করব কাহিনী কাব্য। কাহিনী কাব্য কাকে বলে? বিশেষত গ্রামীণ জীবনের কাহিনী এ কাব্যে বর্ণনা করা হয়। এ ধরনের কাব্যে
সুখ দুঃখ আনন্দ বেদনা সহ জীবনের সমস্ত অনুভূতি নাটকীয় গুণে উপস্থাপিত হয়। অর্থাৎ এই কাহিনী কাব্য হচ্ছে গাঁথার মতোই বাংলাদেশের বা এই অঞ্চলের গ্রামীণ জীবনেই এর প্রচলন সব থেকে বেশি ছিল। যেহেতু গ্রামীণ জনপদকে লক্ষ্য করে কাহিনী কাব্যগুলো বা গ্রামীণ জনপদে কাহিনী কাব্যগুলো প্রচলিত ছিল, তাই কাহিনীর যে ব্যাখ্যা করা হয়েছে সেই বা কাহিনীকে যে উপস্থাপন করা হয়েছে সেখানে খুব সহজ সরল শব্দ নির্বাচন করা হয়েছিল। তো এই কাব্যগুলোর অন্যতম প্রধান উপাদান হচ্ছে সরসতা, অর্থাৎ অত্যন্ত রস সহকারে কাব্যগুলো বর্ণিত হয়। মধ্যযুগের মুকুন্দরাম ভারতচন্দ্র রচিত যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যগুলো কিন্তু কাহিনী কাব্যের দৃষ্টান্ত রয়েছে। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, সকিনা, মা যে কান্তি জননী, এই কাব্যগুলো কেউ কাহিনী কাব্য বলা যায়। মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাদবধ কাব্য রচনা করেছিলেন, সেই কাব্যের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক কবি কিন্তু এই মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করেছিলেন। এই সমস্ত কবিদের মধ্যে বিশেষ করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, কায়কোবাদ, এদের নাম উল্লেখযোগ্য। তো এরা কাব্য রচনা করলেও মহাকাব্যচিত যে শব্দ, ভাষা বা বর্ণনা আর যা কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সব বৈশিষ্ট্য কিন্তু সেগুলোতে ফুটে ওঠেনি, বরং এই কাব্যগুলো কাহিনী কাব্য হিসাবেই কিন্তু যথেষ্ট সার্থকতা লাভ করেছে। আমরা আরো দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস, পুরাতন ভৃত্য, নিষ্কৃতি, মুক্তি প্রভৃতি কাব্যগুলো হচ্ছে উল্লেখযোগ্য কাহিনী কাব্য। এবার আমরা আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে। মঙ্গল কাব্যগুলো মধ্যযুগে রচিত, বিশেষ করে দেবতাদের বিভিন্ন অলৌকিক কাহিনী এখানে বর্ণিত হয়েছে। কবি বা যারা এটা রচনা করতেন তারা একটা বিশেষ ভূমিকা দিয়ে কাব্য শুরু করতেন। সেখানে বলতেন যে দেবতার দ্বারা আদিষ্ট হয়ে অথবা স্বপ্নের দেবতা তাকে আদেশ করেছেন এই কাব্য রচনার জন্য, তাই তারা কি করছেন, কাব্য রচনা করছেন। তো দেবতার অলৌকিক কীর্তি কাহিনী, দেবতার মাহাত্ম্য বর্ণনা করে রচিত বলে একে মঙ্গল কাব্য বলা হয়। অনেকে আবার মনে করেন যে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত এই কাব্যগুলো পাঠ করা হতো বলে এর নাম হয়েছে মঙ্গল কাব্য। আবার অনেকে মনে করেন যে এই কাব্য যদি পাঠ করা হয় তাহলে মানুষের মঙ্গল হয়, তাই এই কাব্যের নাম হচ্ছে মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যগুলোতে দেবদেবীর কাহিনী বর্ণিত হয়েছে। এই দেবদেবীর কাহিনীগুলো বর্ণনা হওয়ার কারণ হচ্ছে মানুষ বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দেবদেবীর কাছে আশ্রয় প্রার্থনা করেছে। বিশেষ করে ক্ষুধার হাত থেকে রক্ষা পেতে দেবী অন্নদার কল্পনা করেছেন। আবার হচ্ছে হিংস্র পশুর হাত থেকে রক্ষার জন্য দেবী চণ্ডীর স্তুতি গান গেয়েছেন কবিরা। এভাবে নানা সময় নানা অঞ্চলে দেবতার বা দেব বা দেবতার কল্পনা করে এবং সেই দেবদেবীর মহত্ব বর্ণনা করে কবিগণ কি করেছেন, কাব্য রচনা করেছেন। মঙ্গল কাব্যের দুটি খণ্ড থাকে, একটি দেবখণ্ড আর আরেকটি হচ্ছে মানবখণ্ড। দেবদেবীর মহিমা কীর্তনের উদ্দেশ্যেই স্বর্গ হতে সাব্যস্ত হয়ে পৃথিবীতে মানব জন্ম লাভ করে দেবতাগণ। তারপরে তারা কি করে পৃথিবীতে এসে নানা সংকটের মুখোমুখি হয়, শেষ পর্যন্ত দেবতার অনুগ্রহ লাভ করে, দেবতার ইচ্ছামতো কাজ করে তাদের শাপমোচন ঘটে এবং শেষে তারা কি হয়, আবার স্বর্গে ফিরে যায়। তো সর্বচ্যুত দেবতারা পৃথিবীতে আসার পরে যে কাজ করে তা একদম সাধারণ মানুষের জীবনের কর্ম। তো এই মানবীয় কামনা বাসনা, সুখ দুঃখ কল্পনা, এগুলো খুব নিখুঁতভাবে মঙ্গল কাব্যে বর্ণিত হয়। আমরা মঙ্গল কাব্যের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মঙ্গল কাব্যগুলো আসলে কেমন, আমরা সংজ্ঞার মধ্যে কিছু বিষয় পেয়েছি যে এটা পড়লে মানুষের মঙ্গল হয়, তারপরে এই এক মঙ্গলবার শুরু হয়ে আরেক মঙ্গলবার পর্যন্ত পাঠ করা হতো বলে এগুলোর নাম দেওয়া হয়েছে মঙ্গল কাব্য।
প্রসঙ্গের মধ্যে কিছু বৈশিষ্ট্য হয়তো ফুটে উঠেছে, কিন্তু এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে আমরা এর বাইরেও আরো অনেক কিছু বৈশিষ্ট্য মঙ্গল কাব্যের পাই। আখ্যান ভাগে নায়কের সাথে দেবদেবীর দ্বন্দ্বের ভেতর দিয়ে এই কাব্যের বিপুলায়তন বা এর আকারটা অনেক বড় রূপে প্রকাশিত হয়। এর সৃষ্টিকথা বর্ণনা প্রসঙ্গে কাব্যলক্ষ্মীর বর্ণনা করা হয়। কবি প্রায় স্বপ্নাদিষ্ট হয়ে কি করেন, কাব্য রচনায় আত্মনিয়োগ করেন। তারপরে দেবতা কি করেন, মর্ত্যলোকে পূজিত হওয়ার চেষ্টা করেন। যেমন আমরা মনসা মঙ্গল কাব্যে দেখেছি মনসা নানান ভাবে এখানে পূজিত হওয়ার চেষ্টা করেছেন। চাঁদ সওদাগরের সাথে যে ঘটনা, পুরোটাই হচ্ছে তার নিজে পূজিত হওয়ার চেষ্টা থেকে। সুখ দুঃখের বারোমাসি গান, চৌতিসা, তারপরে নারীদের স্বাভাবিক যে প্রতিনিন্দা ইত্যাদির বর্ণনা খুব শিল্প সফলভাবে এখানে বর্ণিত হয়। এছাড়া ফুল, পশু পাখি, নদী ইত্যাদির বর্ণনাও এখানে থাকে। আর এটা পয়ার ও ত্রিপদী ছন্দেই সচরাচর মঙ্গল কাব্যগুলো রচিত হয়। আর এই শ্রেণীর কাব্যগুলোতে দেব দেবীর স্তুতি ছাড়াও তৎকালীন ধর্ম, রাষ্ট্র এসব কিছুরও বর্ণনা থাকে। আমরা আলোচনা করব মহাকাব্য নিয়ে। বাংলা সাহিত্যের আধুনিক কালের সংযোজন হচ্ছে মহাকাব্য। বিশেষ করে এই মহাকাব্য প্রাচীনকালে প্রচলিত থাকলেও বাংলাদেশে কিন্তু বা বাংলা ভাষায় কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমেই এটা প্রচলিত হয়েছিল। তাই কবিতার প্রাচীন শাখা মহাকাব্য হলেও বাংলা সাহিত্যে এটা ছিল অভিনব এবং আধুনিক কালের রচনা। মহাকাব্য বলতে যে অতিকায় কবিকৃতিকে বোঝায়, এক কথায় তার সংজ্ঞা নির্ধারণ করা প্রায় অসম্ভব। প্রাচ্য ও পাশ্চাত্যে নানানভাবে এর বিকাশ ঘটেছিল বলে এর সংজ্ঞা ও বৈশিষ্ট্যে ভিন্নতা বিদ্যমান রয়েছে। মহাকাব্যে একক কোনো কাহিনী নিয়ে রচিত হয় না, অনেকগুলো কাহিনীর মধ্যে থাকে নিবিড় সম্পর্ক, এখানে পার্থিব বিষয় বর্ণিত হয়। তারপরে বীরত্বব্যঞ্জক কাহিনী বর্ণনা করা মহাকাব্যের উদ্দেশ্য, কিন্তু বহু শাখা প্রশাখা থাকে বলে এখানে বীরত্বব্যঞ্জক রস ছাড়াও আর নানান ধরনের বিভিন্ন রস এর কাহিনীতে পল্লবিত হয়। মহাকাব্যের উপজীব্য বিষয় হচ্ছে জাতীয় জীবনের ঐতিহাসিক, পৌরাণিক বা রাষ্ট্রনৈতিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপন। মানুষের সাথে দেবতা ও দানব এ কাব্যে থাকে বা এ কাব্যের উপজীব্য হয়। এর পটভূমি বিস্তৃত হয় স্বর্গ, মর্ত্য, পাতাল। অশুভ বা অসত্যের পরিণাম দেখানোই কাব্যের উদ্দেশ্য। নায়ক হয় বীর, ধীরোদাত্ত গুণ সম্পন্ন, ধার্মিক এবং ঈশ্বরের আশীর্বাদপুষ্ট। মিথ্যাচারী, দাম্ভিক, পাপাচারীর এখানে পতন দেখানো হয়। আর মহাকাব্যে যে ভাষা ব্যবহার করা হয় সে ভাষা হয় ওজস্বী, প্রসাদ গুণ সম্পন্ন। আর এখানে বিষয় অনুযায়ী অলঙ্কারের বাহুল্য বা অলঙ্কার ব্যবহার করা হয়ে থাকে। তো মহাকাব্যের সংজ্ঞা যেহেতু এক কথায় দেওয়া সম্ভব নয়, শ্রীশচন্দ্র দাস মহাকাব্যের সংজ্ঞায় বলেছিলেন, ঐশী প্রেরণা অনুপ্রাণিত নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্যে কোনো সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করিয়া এক বা বহু বিরচিত চরিত্র বা অতিলৌকিক শক্তি দ্বারা সম্পাদিত কোনো নিয়ত নির্ধারিত ঘটনা ওজস্বী ছন্দে বর্ণিত হয় তাকে মহাকাব্য বলে। অনেক বড় সংজ্ঞা, কিন্তু বড় হলেও এর মাঝে মহাকাব্যের পুরো বিষয়টি কিন্তু ফুটে উঠেছে। বিশেষ করে স্বর্গ বিভাগের ব্যাপারটা, অর্থাৎ এখানে স্বর্গ থাকতেই হবে মহাকাব্যের, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আমরা এখন মহাকাব্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। মহাকাব্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাত মহাকাব্য আর আরেকটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্যকেই বলা হচ্ছে আধুনিক মহাকাব্য। জাত মহাকাব্য কি? জাত মহাকাব্য সম্পর্কে বলা যায় যে
প্রাচীন মহাকাব্য বলাই জাত মহাকাব্যকে, মানে যেটা প্রাচীন মহাকাব্য সেটাই হচ্ছে কি জাত মহাকাব্য। কারণ প্রাচীনত্বের দিক থেকে মহাকাব্য সব সাহিত্যেরই আদিকালের রচনা। আমরা যদি খেয়াল করে দেখি মহাভারত, রামায়ণ, এগুলো কিন্তু বাংলা সাহিত্যে, বা আমরা যদি ভারতবর্ষে দেখি, এগুলো মহাকাব্য এবং সব থেকে আগে রচিত হয়েছে। মহাকাব্যে বিশেষ করে রামায়ণ, ব্যাসের মহাভারত এবং পাশ্চাত্য মহাকাব্যের ভিতর হোমারের ইলিয়াড, ওডিসি, বিশ্ব সাহিত্যে এগুলো হচ্ছে কি যে মহাকাব্যের ধারায় প্রাচীনতম মহাকাব্য। জাত মহাকাব্য এটা একক কোনো কবির চিন্তাপ্রসূত নয়, একজন কবির দ্বারা রচিত নয়। কালে কালে লোকমুখে গড়ে ওঠা বিভিন্ন কাহিনী, যেগুলো ছড়িয়ে ছিটতে থাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সর্বসাধারণের জীবন দর্শন, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, এ সমস্ত ঘটনার নানান বিবরণ, অসংখ্য খণ্ড খণ্ড কাহিনী, এগুলোকে কোনো একজন কবি তার বিশেষ ক্ষমতা বলে একত্রিত করে সুসংহত রূপদান করেন। এই যে অসংখ্য গল্প বা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাহিনীকে যিনি একসূত্রে গঠিত করছেন, তিনি হচ্ছেন যথার্থ মহাকবি। তো জাত মহাকাব্য বিষয়ে মূল কথাটা হচ্ছে যে জাত মহাকাব্য একক কাহিনী, মানে একক কবির কোনো রচনা নয়, এবং এটা কবি কল্পনা দ্বারাও রচিত হয় না। এটা সম্পূর্ণরূপে যে কাহিনীগুলো, বর্ণনাগুলো সমাজে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে প্রচলিত আছে, খণ্ড খণ্ডভাবে, সেটা ইতিহাস, রাষ্ট্রীয় বা রাজনৈতিক যে কোনো বিষয়ে হতে পারে, সেই সমস্ত কাহিনীগুলোকে সংগ্রহ করে যখন একজন কবি তার বিশেষ কবিত্ব শক্তি দিয়ে সুসংহত রূপে প্রকাশ করেন, তখনই সেটা হয় মহাকাব্য এবং তিনি হন মহাকবি। মহাকাব্য পাঠক স্বস্তি পায়, তার ভিতরে একটা বা পাঠক এক ধরনের প্রশান্তি অনুভব করেন। এই কাব্যের মধ্যে নিহিত থাকে একটি গ্রহণযোগ্য সত্য, সেটা হচ্ছে কি, সেই গ্রহণযোগ্য সত্যটা হচ্ছে সত্যের জয় আর অসত্যের পরাজয়। আমরা এবার সাহিত্যিক মহাকাব্য নিয়ে আলোচনা করব। সাহিত্যিক মহাকাব্যকে বলা হচ্ছে আধুনিক মহাকাব্য। এই ধরনের মহাকাব্য হচ্ছে যুগের বিবেচনায় একদম আধুনিক যুগের সৃষ্টি। জাত মহাকাব্যের সমস্ত বৈশিষ্ট্য এ জাতীয় কাব্যে পাওয়া যায় না। কারণটা হচ্ছে কি, যে এর কারণ হচ্ছে যুগ চেতনা, অর্থাৎ যুগের দাবির কারণেই জাত মহাকাব্যের সমস্ত বৈশিষ্ট্য এখানে ফুটে ওঠে না। তো এখন আমরা দেখি যে এই শ্রেণীর মহাকাব্যে অসংখ্য খণ্ড কাহিনী থাকে না, চরিত্র সংখ্যাও কি হয় এখানে কম থাকে। আর মহাকাব্যের বৈশিষ্ট্য রক্ষার প্রয়োজনে কবি কাহিনীতে স্বর্গ, মর্ত্য, পাতাল, তারপরে দেব দেবী, দানব ইত্যাদি বিষয় ও চরিত্র এই শ্রেণীর মহাকাব্যে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়। জাত মহাকাব্যের মতো আধুনিক মহাকাব্যের কাহিনী মুখে মুখে পঠিত হয় না। যেমন ভার্জিলের ইনিড, দান্তের ডিভাইন কমেডি, মিল্টনের প্যারাডাইস লস্ট, এই সব গ্রন্থগুলো হচ্ছে আধুনিক মহাকাব্য। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য আধুনিক মহাকাব্য। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য একমাত্র এবং সার্থক মহাকাব্য বলা যায়। মধুসূদনের পরে আরো কয়েকজন বা আরো বেশ কিছু কবি, যেমন নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র বা কায়কোবাদ মহাকাব্য রচনা করেছেন, কিন্তু সেগুলো সার্থক মহাকাব্য হিসাবে গড়ে উঠতে পারেনি। আমরা এবার আলোচনা করব নীতি কবিতা নিয়ে। নীতি কবিতা, যে কবিতায় জ্ঞানের কথা, নীতির কথা, শিক্ষণীয় বিষয় ইত্যাদি উপস্থাপিত হয়, তাকে নীতি কবিতা বলে। কবিতায় খণ্ডচিত্র বা কাহিনীর মাধ্যমে নীতি বা জ্ঞান বা পরামর্শ দিয়ে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্য, তারপরে নিষ্ফল উপহার, সামান্য ক্ষতি, জুতো আবিষ্কার, পুরাতন ভৃত্য প্রভৃতি যে কবিতা, এই কবিতাগুলো নীতি কবিতার অন্তর্ভুক্ত। এবার আমরা আলোচনা করব রূপক কবিতা নিয়ে।
রূপক কবিতায় দুই ধরনের অর্থ থাকে, একটা বাইরের অর্থ আর আরেকটা হচ্ছে কি ভেতরের অর্থ। গূঢ়ার্থ মানে কি তার ভেতরের অর্থ এবং বাহ্যিক অর্থ হচ্ছে বাইরের অর্থ। রূপক কবিতায় কবি কোনো গূঢ় বিষয়কে লঘু বা হালকা চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। কবি তার বক্তব্য সরাসরি প্রকাশ না করে কোনো চরিত্র, ঘটনা বা চিত্রের আড়ালে তুলে ধরেন। বাংলা সাহিত্যে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ফররুখ আহমদ প্রমুখ কবিগণ অসংখ্য রূপক কবিতা রচনা করেছেন। ব্যঙ্গ কবিতা সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অন্যায়, অনিয়ম, আচার সংস্কার, রীতি রেওয়াজ শোধনার্থে তীব্র ব্যঙ্গবাণ নিক্ষেপ করে যে কবিতা রচিত হয় সেই সব কবিতাকেই বলা হয় ব্যঙ্গ কবিতা। তো ব্যঙ্গ কবিতা ইংরেজি স্যাটায়ার শব্দের থেকেই এই ব্যঙ্গ শব্দটা এসেছে, অর্থাৎ ইংরেজিতে স্যাটায়ার বলতে যা বোঝায় বাংলায় ব্যঙ্গ কবিতাও বলতে সেটাকে বোঝানো হয়। এ জাতীয় কবিতা দ্বারা কবি সমাজের জন্য ক্ষতিকর, তারপরে দুর্নীতি, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ইত্যাদি বিষয়কে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের বিধবা বিবাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের হিং পিং ছট, উন্নতি লক্ষণ, মোহিতলালের দ্রোণ গরু ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য ব্যঙ্গ কবিতা। লিপি কবিতা লিপি কবিতা বাংলা সাহিত্যে এসেছে অনেক পরে। বিশেষ করে প্রাচীন বা মধ্যযুগে এ জাতীয় কবিতার ধারণা ছিল না। মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা সাহিত্যে লিপি কবিতা রচনা করেন। কারো উদ্দেশ্যে পত্রাকারে মনের অভিব্যক্তি, অভিপ্রায়, অভিলাষ বা অনুরাগ ইত্যাদি লিপি কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়। মধুসূদনের বীরঙ্গনা কাব্য প্রথম সার্থক বাংলা লিপি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র, সত্যেন দত্তের পুরীর চিঠি প্রভৃতি এই লিপি কবিতা অন্তর্ভুক্ত। এবার আমরা আলোচনা করব মন্ময় কবিতা নিয়ে। আমরা তন্ময় কবিতা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, অর্থাৎ বস্তুনিষ্ঠ কবিতা নিয়ে। এবার আমরা আলোচনা করব মন্ময় কবিতা নিয়ে। মন্ময় কবিতা কি? মন্ময় কবিতা হচ্ছে গীতি কবিতা, অর্থাৎ যে কবিতা কবি একান্তভাবে নিজের কথা বলেন। অর্থাৎ গীতি কবিতাকে বলা হয়েছে, ভোরের পাখির সাথে গীতি কবিতাকে তুলনা করা হয়েছে। অর্থাৎ পাখি গান গায়, এখানে কেউ শুনছে কি শোনে না বা কেউ শুনলো কি শুনলো না এটা মুখ্য কথাই নয়। মুখ্য কথা হচ্ছে গান গাওয়া, অর্থাৎ কে শুনছে বা কে শুনছে না এটা নয়। মূল বিষয় হচ্ছে যে নিজের মতো করে গান করে যাচ্ছে। তো গীতিকবি সেই কাজটাই করেন। তার কবিতা কেউ পড়ছে কি না, কেউ বুঝছে কি না সেটা মুখ্য বিষয় না। তিনি নিজের সুরে নিজের মতো করে নিজের কথা বলে যান। তো মন্ময় কবিতার অপর নাম হচ্ছে গীতি কবিতা, যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত বাসনা, কামনা ও আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগ কম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকেই গীতি কবিতা বলে। বঙ্কিমচন্দ্রের মতে বক্তার ভাবোচ্ছ্বাসের পরস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। গীতি কবিতা গান এবং কবিতার সংমিশ্রণ। তাহলে আমরা দেখছি কি যে এখানে অনেকগুলো বিষয় কিন্তু চলে এসেছে। আমরা শেষে এসে দেখছি যে গীতি কবিতায় কি থাকবে, গানের ভাব থাকবে এবং সেখানে কবিতাও থাকবে, অর্থাৎ দুইটা বিষয় মিলেই কিন্তু কি হবে, গীতি কবিতা রচিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতি কবিতার আলোচনা করতে গিয়ে বলেছেন, কোনো কাব্য বা একলা কবির কথা, কোনো কাব্য বা বৃহৎ সম্প্রদায়ের কথা। অর্থাৎ তাঁর কথায় এটি স্পষ্ট যে গীতি কবিতা কেবল একজন কবির আত্মকথন নয়, কখনো কখনো গোষ্ঠীগত চেতনা সেখানে ফুটে উঠতে পারে। এবার আমরা আলোচনা করব গীতি কবিতার বৈশিষ্ট্য নিয়ে। বৈশিষ্ট্যগুলো কি কি?
গীতি কবিতার কথা প্রথমেই বলা হচ্ছে যে এটা হচ্ছে মন্ময় কবিতা, অর্থাৎ একান্তভাবে ব্যক্তিনিষ্ঠ। তো স্বাভাবিকভাবে এখানে কবি হৃদয়ের একান্ত ব্যক্তিগত অনুভবের প্রকাশ ঘটবে। গীতি কবিতায় কবি ও পাঠকের পাঠক চিত্তের রস সংযোগ ঘটে থাকে। কবিচিত্তের মন্ময় সত্তার প্রকাশ ব্যক্তিকে ছাপিয়ে সর্বজনীন হয়ে ওঠে, আর এই সর্বজনীন হয়ে ওঠার মধ্য দিয়েই কিন্তু গীতি কবিতার সার্থকতা ফুটে ওঠে। গীতি কবিতা চিন্তামূলক নয়, এটা একান্তভাবেই হচ্ছে তার গীতিময় ভাবোচ্ছ্বাসের প্রকাশ। আধুনিক গীতি কবিতার পরিসর হয় খুব সংক্ষিপ্ত, ছোট হয়, তাতে ভাবের নিবিষ্টতার অভাব থাকে না, অর্থাৎ সহজেই কি করতে পারে, মানুষ সেই ভাবটাকে আত্মস্থ করতে পারে। গীতি কবিতার কোনো নির্দিষ্ট বিষয় নেই, নানান বিষয় এর উপজীব্য হতে পারে। প্রেম, প্রকৃতি, স্বদেশ প্রেম, তার ভাষা প্রেম, নানান ধরনের বিষয়ে গীতি কবিতা রচিত হতে পারে। আমরা গীতি কবিতার শ্রেণীবিভাগ নিয়ে এখন আলোচনা করব। গীতি কবিতার নানান শ্রেণীতে বিভক্ত। আমরা সেই শ্রেণীবিভাগগুলোর মধ্যে প্রথমে আলোচনা করব ভক্তিমূলক গীতি কবিতা। ভক্তিমূলক গীতি কবিতা হচ্ছে কি, সৃষ্টিকর্তার উদ্দেশ্যে রচিত গীতি কবিতাকে ভক্তিমূলক গীতি কবিতা বলে। ভক্তের আত্মনিবেদন বা স্রষ্টার স্তুতি কীর্তন এ জাতীয় কবিতার প্রধান উদ্দেশ্য, অর্থাৎ সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে যে কবিতা রচিত হয় সেই কবিতাকেই বলা হয় ভক্তিমূলক গীতি কবিতা। বৈষ্ণব পদাবলী, শ্যামা সঙ্গীত, বাউল গান, সুফি সাধন সঙ্গীত, মরম সঙ্গীত প্রভৃতি এগুলো হচ্ছে ভক্তিমূলক গীতি কবিতার উদাহরণ। এছাড়াও রামাপ্রসাদের পদাবলী, গোবিন্দ দাসের বন্দনা গীতি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, গীতিমাল্য, নৈবেদ্য এ জাতীয় কবিতার বা অর্থাৎ ভক্তিমূলক গীতি কবিতার অন্তর্ভুক্ত। স্বদেশ প্রীতিমূলক গীতি কবিতা, স্বদেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা, অতীত ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, দেশ, মাটি ও মানুষের প্রতি গভীর অনুরাগ, দেশের বীরত্বব্যঞ্জক কাহিনী ইত্যাদি অনুভূতির প্রকাশ ঘটে এ জাতীয় কবিতায়। তো স্বদেশমূলক গীতি কবিতার যদি আমরা উদাহরণ দেখি তাহলে দেখব মাইকেল মধুসূদনের বঙ্গভূমির প্রতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ, অক্ষয় কুমার বড়ালের বঙ্গভূমি প্রভৃতি হচ্ছে এই জাতীয় কবিতার উদাহরণ। প্রেমমূলক, যে কবিতায় প্রেমের রাগ, অনুরাগ, মান ও অভিমান, বিরহ, মিলন ইত্যাদির প্রকাশ ঘটে তাকে প্রেমমূলক কবিতা বলে। প্রেমমূলক যত ধরনের কবিতা আছে সবগুলো কবিতাই হচ্ছে গীতি কবিতা। আমরা যদি বাংলা সাহিত্যে খেয়াল করি তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সহ বর্তমানের যারা কবি কবিতা লিখছেন সবাই এই প্রেমমূলক কবিতা লিখেছেন। এরপরে প্রকৃতি বিষয়ক গীতি কবিতা। মানবমনের ওপর প্রকৃতির প্রভাব অনেক, বিশেষ করে প্রকৃতিকে নিয়ে সব মানুষই কম বেশি ভাবে, কল্পনা করে, অথবা প্রকৃতিকে নিয়ে সে আবেগে আপ্লুত হয়। তো এরকম প্রকৃতির বৈচিত্র্যময় রূপের প্রকাশ ঘটে কিংবা কবি প্রকৃতির প্রেমে মহাবিষ্ট হয়ে পড়েন যে কবিতায়, সে কবিতাকে বলা হয় প্রকৃতি বিষয়ক কবিতা। প্রকৃতি কখনো কবির কাছে ধরা দেয় শান্ত বা কোমল, সজীব, শ্যামল রূপে, আবার কখনো সে রুদ্র রূপেও কবিচিত্তে বা কবির কাছে উপস্থিত হয়। তো এই কবিতার মধ্যে প্রকৃতি বিষয়ক নানান বিষয় বা প্রকৃতিক নৈসর্গিক শোভা, বিশেষ করে যারা লেখেন সেই সমস্ত কবিদেরকে প্রকৃতির নৈসর্গিক শোভা তাদেরকে খুব প্রচন্ডভাবে আকৃষ্ট করে। এই আকৃষ্ট করা থেকেই তারা কি করেন, কবিতাগুলো রচনা করেন। আমরা যদি খেয়াল করি দেখব মধ্যযুগের কবি আলাওয়াল, মুকুন্দরাম, ভারতচন্দ্র রায়গোনাকার, পরে ঈশ্বর গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, সত্যেন্দ্রনাথ দত্ত সহ আরো অনেক কবি এই প্রকৃতিকে নিয়ে কবিতা রচনা করে গেছেন।
সনেট বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ গীতিকবিতার একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সনেট। এই সনেট শব্দটি এসেছে ইতালীয় সনেটো শব্দ থেকে। আর এই সনেট এর অর্থ হচ্ছে মৃদু ধ্বনি বা গান। সনেটের জন্মদাতা হচ্ছেন ইতালির কবি পেত্রার্ক। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো এই সনেটগুলো হচ্ছে এক ধরনের মন্ময় কবিতা। এর সংজ্ঞা দিতে গিয়ে শ্রীশচন্দ্র দাস বলেছেন যে একটি মাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতিকণা যখন 14 অক্ষর সমন্বিত, কখনো কখনো 18 অক্ষরও ব্যবহৃত হয়, চতুর্দশ পংক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখন উহাকে সনেট নামে অভিহিত করি। তাহলে শ্রীশচন্দ্র দাস এখানে কয়েকটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে 14 পংক্তি, আবার 14 অক্ষর, অক্ষরের সংখ্যাটা কখনো কখনো 18 হতে পারে। সনেটের গঠনগত বৈশিষ্ট্য। সনেট অক্ষরবৃত্ত রীতির পয়ার বা মহাপয়ারের উপরে প্রতিষ্ঠিত, তাই সনেটে থাকে নির্দিষ্ট 14টি পংক্তি, তার বেশি বা কম হয় না। তো সনেটের প্রথম 8 পংক্তিকে বলা হয় অষ্টক, পরের 6 পংক্তিকে বলে শতক। অষ্টকে একটি ভাব ঘনীভূত হয়, আর সেই ভাবটির ব্যাখ্যা ও বিশ্লেষণ থাকে শতকে। অষ্টকে বা অষ্টকে থাকে মূল কথা, আর শতক হচ্ছে তার উপসংহার। আর প্রতিটি চরণ বা প্রতিটি পংক্তি 8-6 মাত্রায় বিভক্ত থাকে। আমরা এবার আলোচনা করব এই সনেট রচনার বিষয়ে বিভিন্ন কবি সম্পর্কে। বিশেষ করে মাইকেল মধুসূদন দত্ত এই সনেটের প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যে। তিনি পুরোপুরিভাবে পাশ্চাত্য সাহিত্য অনুসরণে এটা রচনা করেছিলেন, কিন্তু পুরোপুরিভাবে তিনি পেত্রার্ককেও অনুসরণ করেননি, আবার শেক্সপিয়রকেও অনুসরণ করেননি। আমরা যদি পাশ্চাত্য সনেট বিশ্লেষণ করি তাহলে দেখব যে পাশ্চাত্য সনেট বা সনেট হচ্ছে 3 প্রকার, একটা পেত্রার্কীয়, একটা শেক্সপিয়রীয়, আর একটা হচ্ছে ফরাসি। তো মাইকেল মধুসূদন দত্ত যখন সনেট রচনা করেছিলেন তখন তিনি কোনোটাকেই একান্তভাবে গ্রহণ করেননি, না পেত্রার্ককে গ্রহণ করেছেন, না শেক্সপিয়রকে। তিনি সবগুলোকে একত্রিত করে একদম নিজের মতো করেই তিনি সনেট রচনা করেছিলেন। মধুসূদন সনেটের সনাতন রীতি ভেঙে বাংলা সনেটে তিনি নিজস্ব আকৃতি ও বিন্যাস নির্ধারণ করেছিলেন। তো যাই হোক, আমরা মধুসূদন ছাড়াও আরো অনেকে বাংলা সাহিত্যে সনেট রচনা করেছেন। এদের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু প্রমুখ। স্তোত্র মূলত প্রশস্তিমূলক গীতি কবিতা। কোনো সুগভীর বিষয়বস্তু বা মহিমাদ্যোতক উপাদানকে অবলম্বন করে কবি যখন তাঁর আত্মোপলব্ধিকে ওজস্বী শব্দ ও ছন্দে মূর্ত করে তোলেন, তখন তাকে স্তোত্র কবিতা বলে। স্তোত্র শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ওড। তো ওড কি? ওড হচ্ছে প্রাচীন গ্রীসে ওড ছিল প্রধানত এক ধরনের সমবেত সঙ্গীত বা কোরাস। আর সে সময় যে সমবেত কণ্ঠেই যে শুধুমাত্র ওড গাওয়া হতো তা না, একক কণ্ঠেও কিন্তু ওড গাওয়া হতো। বাংলা কবিতায় স্তোত্র কবিতা খুব জনপ্রিয় শাখা না হলেও অনেক কবি এখানে স্তোত্র কবিতা লিখেছেন। সুরেন্দ্রনাথ মজুমদারের মাতৃস্তুতি, অক্ষয় কুমার বড়ালের বর্ষশেষ ও পৃথিবী, মোহিতলাল মজুমদারের রবীন্দ্র জয়ন্তী উল্লেখযোগ্য বাংলা স্তোত্র। চিন্তামূলক গীতি কবিতা। পার্থিব জগৎ ও জীবন সম্বন্ধে ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞতাকে কবি যখন কবিতায় রূপদান করেন তখন তাকে চিন্তামূলক গীতি কবিতা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের যেতে নাহি দিব 2 বিঘা জমি, কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত, মোহিতলাল মজুমদারের পাপ ইত্যাদি এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চিন্তামূলক গীতি কবিতা। শোক গীতি বা এলিজি। এলিজি শব্দটি এলিজিয়া শব্দ থেকে এসেছে।
মূল গ্রিক শব্দ এলিজিয়া এর অর্থ হলো বেদনার আরতি। অর্থাৎ এলিজিয়া কেবল শোক অর্থে ব্যবহৃত ছিল না, শোকগীতিতে কবির ব্যক্তিগত বা জাতীয় শোককে রূপায়িত করা হয়। এলিজিয়া হচ্ছে এলিজি হচ্ছে দুই ধরনের, মানে শোকগীতি হচ্ছে দুই ধরনের, একটা ক্রিটিক্যাল এলিজি বা শোকগীতি, আর একটা হচ্ছে প্যাস্টোরাল। তো আমরা দেখি যে কাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল আর কোনগুলোকে আমরা বলবো প্যাস্টোরাল। তো আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যে ক্রিটিক্যাল এলিজি বা সমালোচনামূলক এলিজির সংখ্যা হচ্ছে কি খুব বেশি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে রচনা করেছিলেন বিদ্যাসাগর ও এবে কোথায় চলিলে, নবীনচন্দ্র সেনের মাইকেল মধুসূদন দত্ত, গোবিন্দ দাসের বঙ্কিম বিদয়, মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পাথরের ফুল, শক্তি চট্টোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথকে নিয়ে নজরুলের লেখা রবিহারা, এ সবগুলোই হচ্ছে কি ক্রিটিক্যাল এলিজি। আর প্যাস্টোরাল এলিজি বাংলা সাহিত্যে কিন্তু তেমন একটা নেই, যা আছে সেগুলোতে পুরোপুরিভাবে প্যাস্টোরাল এলিজির বৈশিষ্ট্য ফুটে ওঠেনি, সেগুলোর লক্ষণ কিছু দেখা গেছে। তো যেমন বিহারীলাল চক্রবর্তীর বন্ধবিয়োগ, অক্ষয় কুমার বড়ালের এশা, রবীন্দ্রনাথের স্মরণ, প্রেমেন্দ্র মিত্রের তিনটি গুলি উল্লেখযোগ্য এলিজি। এরপরে ক্রিটিক্যাল এলিজি আমরা দেখলাম প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীত হচ্ছে কি যে যখন প্রার্থনা, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রচিত বৈদিক যে স্তবগাথায় সৃষ্টিকর্তা ও সৃষ্টির স্তব মানে স্তবস্তু বিষয়ক, অর্থাৎ তাদেরকে স্তুতি করে যে সমস্ত কবিতা লেখা হয়েছিল বা সঙ্গীত পাওয়া যায়, সেগুলো প্রার্থনা সঙ্গীতের অন্তর্ভুক্ত। অন্যদিকে আমাদের যে বৈষ্ণব কবিদের তারপরে শাক্ত কবিদের আকুতি, বৈষ্ণব কবিদের প্রার্থনা, এ সবগুলোই কিন্তু প্রার্থনা সঙ্গীতের অন্তর্ভুক্ত। আধুনিক কালে যদি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি পর্বের গানগুলো কিংবা গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা এ ধারার উল্লেখযোগ্য কবিতা। লঘু বৈঠকি। লঘু বৈঠকি হচ্ছে সমাজের বিভিন্ন বিষয়ে লঘু রঙ্গ তামাশা এ জাতীয় কবিতার বিষয়বস্তু। এর প্রকাশ ভঙ্গিও লঘু রসিকতায় পূর্ণ। তো যাই হোক, এখানে কি করা হয়, উচ্চ শ্রেণীর মানুষের জীবন চিত্র রঙ্গ তামাশায় ফুটিয়ে তোলা হয়। আমরা যদি দেখি, খেয়াল করব যে অপরাজিতা দেবীর বুকের বীণা হচ্ছে এই শ্রেণীর কবিতার উদাহরণ। অ্যাসাইনমেন্ট, কুইজ প্রশ্ন, কবিতা কত প্রকার ও কি কি? গীতি কবিতা কোন ধরনের কবিতার অন্তর্ভুক্ত? বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। উক্তিটি কার? দুটি জাত মহাকাব্যের নাম লেখো। সনেট শব্দের অর্থ কি? কবিতা কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্য তুলে ধরো। সনেট কি? সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের শ্রেণীবিভাগ তুলে ধরো। গীতি কবিতার শ্রেণীবিন্যাস আলোচনা করো। ধন্যবাদ সবাইকে।